ইংলিশ গ্রামারে রুলস অন এরর কারেকশন বলে একটা বিষয় থাকে, যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি আমাদের আসে এবং স্টাফ সিলেকশন, রেল, পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি পরীক্ষাগুলোতে রুলসগুলো এরর কারেকশনের জানা দরকার। এগুলো মোটামুটি আমাদের কম বেশি 5 থেকে 6টা প্রত্যেকটা পরীক্ষাতে আসে। ছোটোবেলা থেকে আমরা গ্রামার শিখেছি, যথেষ্ট পরিমাণে গ্রামার হয়েছে আমাদের, কিন্তু গ্রামারের কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা সচরাচর মনে রাখি না, বা এগুলো আমাদের স্মৃতির বাইরে চলে গেছে। তো এরকম কিছু ট্রিক্স দিয়ে আমাদের এই ক্লাসটা হয়, যেটাকে আমরা বলি রুলস অন এরর কারেকশন। তো পরপর আমরা কিছু রুলস এবং সঙ্গে এক্সাম্পল দেখব, যাতে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো প্রথম যেটা আমরা দেখব এটা হচ্ছে একটা ইডিয়মস বা বাংলায় আমরা যে জিনিসটাকে বলি প্রবাদ। বাংলাতে যেমন প্রবাদ আছে, ইংরাজিতেও সেরকম কিছু প্রবাদ আছে, যার মধ্যে একটা প্রবাদ হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথাটার মানে যদি আমরা বলি, বাংলায় এটাকে বলে মালপত্র সমেত বা জিনিসপত্র সমেত। তো যেটা বোঝা দরকার যে জিনিসপত্র সমেত, অর্থাৎ এখানে জিনিসপত্র সঙ্গে কথাটা রয়েছে। ইংলিশে যদি আমরা বলি তাহলে উইথ অল বিলঙ্গিং, মানে মালপত্র যা আছে সব কিছু সঙ্গে, উইথ অল বিলঙ্গিং। তো আমাদের মনে রাখতে হবে এখানে উইথ প্রিপোজিশনটার অর্থ আমাদের ইডিয়মসের মধ্যেই রয়েছে। তো আমাদের জেনে রাখতে হবে যে, এটা লিখে নাও তোমরা, যে ইট ইজ অ্যান ইডিয়ম দ্যাট cannot be used with any other preposition। মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সঙ্গে আলাদা করে প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। তোমাদের পরীক্ষায় যেটা করবে, একটা সেন্টেন্স দেবে যার মধ্যে এই ইডিয়মসটা থাকবে এবং তার সঙ্গে একটা প্রিপোজিশন থাকবে। দেখতে কিন্তু জিনিসটাকে ঠিকই লাগবে, কিন্তু গ্রামাটিক্যালি জিনিসটা ভুল। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইডিয়মসের সঙ্গে আলাদা করে কোনো প্রিপোজিশন ইউজ করা হয় না। এখানে তোমরা লিখে রাখো, ইট ইজ অ্যান ইডিয়ম দ্যাট ক্যান নট বি ইউজড উইথ এনি আদার প্রিপোজিশন অ্যাজ দ্য মিনিং অফ দ্য প্রিপোজিশন উইথ, মানে উইথ বলে যে প্রিপোজিশনটা রয়েছে তার মিনিংয়ের মধ্যেই রয়েছে, আলাদা করে লেখার দরকার নেই। এই যে জিনিসপত্র সমেত, উইথ অল বিলঙ্গিং, তো উইথ বলে যে প্রিপোজিশনটা, তার মানেটা ইনক্লুডেড রয়েছে এই ইডিয়মসের মধ্যে। সুতরাং আলাদা করে উইথ লেখার দরকার নেই। সেই জন্য বলছে অ্যাজ দ্য মিনিং অফ দ্য প্রিপোজিশন উইথ ইজ ইনক্লুডেড
ঠিক আছে, অ্যাজ দ্য মিনিং অফ দ্য প্রিপোজিশন উইথ ইজ ইনক্লুডেড ইন ইট, প্রিপোজিশনের মিনিংটা এর মধ্যেই রয়েছে। যেমন এক্সাম্পল তোমরা যদি দেখে নাও তাহলে এরকমভাবে দেবে পরীক্ষায়, যেমন ধরো দ্য ব্রিটিশ হ্যাড লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে ব্রিটিশরা মালপত্র সমেত ভারত ছেড়ে পালিয়েছে। তো এখানে সেন্টেন্সটা দেখে তোমার ঠিকই মনে হবে যে দ্য ব্রিটিশ হ্যাড লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, কিন্তু এখানে দেখতে হবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বলে যে ইডিয়ামটা আমরা ইউজ করছি, এই ইডিয়ামটার সঙ্গে উইথ বলে একটা প্রিপোজিশন এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। মনে রাখতে হবে এটা ভুল। উইথ প্রিপোজিশন বা কোনো রকমের কোনো প্রিপোজিশন ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সঙ্গে ব্যবহার হয় না। পরীক্ষা তোমাদেরকে যেমন পরীক্ষাগুলোতে দেয় যে দ্য ব্রিটিশ হ্যাড লেফট ইন্ডিয়া, এরকমভাবে দেবে যে দ্য ব্রিটিশ হ্যাড বলে, এটা হচ্ছে সেন্টেন্স এ। লেফট ইন্ডিয়া এটা হচ্ছে বি। উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা হচ্ছে সি। আর অপশান ডিতে দেবে নো এরর, এরকম বলে দেবে নো এরর, যে কোনো এরর নেই, কোনো ভুল নেই বলে এটাকে দিয়ে দেবে অপশান ডি। এবার তোমাদেরকে বলতে হবে যে কোন পার্টটাতে ভুল আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি না পার্ট ডি। এখানে আমরা দেখছি পার্ট সিতে ভুল রয়েছে, তো তোমাদের উত্তরটা হওয়ার কথা অপশান সি। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি দেখো, এরকমই যদি দেখি আমরা যে মাই ফাদার লেফট ফর দিল্লি উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ yesterday. My father left for Delhi with bag and baggage yesterday. গতকাল আমার বাবা মালপত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে বেরিয়েছে। তো এটা ওরকম আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। মাই ফাদার লেফট, এটা অপশান এ। ফর দিল্লি এই জায়গাটা অপশান বি। উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অপশান সি। আর নো এরর বলে দেবে অপশান ডি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি উইথ প্রিপোজিশনটা হওয়ার কথা না, শুধু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। সেন্টেন্সটা হবে এরকম যে মাই ফাদার লেফট ফর দিল্লি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাস, শুনতে যতই ভুল হোক, যতই শুনতে অড লাগুক, এটাই ঠিক যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সঙ্গে, এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এখানে রয়েছে, এর সঙ্গে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। এটা গেল প্রথম রুল। রুল নাম্বার 2, এখানেও একটা প্রিপোজিশন, এখানে দুটো প্রিপোজিশন আছে, সরি এখানে দুটো ইডিয়াম আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল। আর একটা হচ্ছে টুথ অ্যান্ড নেল। একটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল, আর একটা হচ্ছে টুথ অ্যান্ড নেল। এই দুটো ইডিয়ামসের মানে খুব কাছাকাছি, প্রায় একই। টুথ অ্যান্ড নেল মানেও যা, হার্ট অ্যান্ড সোল মানেও কিন্তু তাই। এর মানেটা দাঁড়ায় প্রাণপণে চেষ্টা করা, বাংলায় বলে প্রাণপণে চেষ্টা করা। ইংলিশে যদি আমরা এটা বলি, ইংলিশে এটা হবে উইথ অল এফার্ট, উইথ অল এফার্ট মানে সমস্ত রকমভাবে চেষ্টা করা। টুথ অ্যান্ড নেল
বা হার্ট অ্যান্ড সোল, এটাও সেম আগের মতন। আমরা যেমন হার্ট অ্যান্ড সোল এর ক্ষেত্রে দেখছিলাম, আমরা যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজের ক্ষেত্রে দেখছিলাম যে এর সঙ্গে কোনো প্রিপোজিশন ইউজ হচ্ছে না, টুথ অ্যান্ড নেলের ক্ষেত্রেও বা হার্ট অ্যান্ড সোলের ক্ষেত্রেও এর সঙ্গে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। তো এখানেও আমরা লিখব ইট ইজ অ্যান ইডিয়াম, it is an idiom that cannot be used with any other preposition, এর সঙ্গেও আলাদা করে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। একই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা যেমন দেখলাম যে এর সঙ্গে কোনো প্রিপোজিশন ইউজ হবে না, টুথ অ্যান্ড নেলের ক্ষেত্রেও কিন্তু বা হার্ট অ্যান্ড সোলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে এখানে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। যেমন এক্সাম্পল তোমরা দেখো যে বলছে he tried by heart and soul, to rescue the child. He tried heart and soul to rescue the child. বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে প্রাণপণে চেষ্টা করেছে। এবার সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে একদম ঠিকই আছে, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু রেস্কিউ দ্য চাইল্ড, একদম ঠিক আছে। কিন্তু না, যতই দেখতে ঠিক লাগুক, যতই শুনতে ঠিক লাগুক, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। মিস্টেকটা কি? এই যে ইডিয়ামটা হার্ট অ্যান্ড সোল, এই ইডিয়ামটার সঙ্গে বাই প্রিপোজিশনটা দেওয়া রয়েছে। সুতরাং নিয়ম অনুসারে কথাটা হওয়া বা সেন্টেন্সটা হওয়া উচিত ছিল হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু রেস্কিউ দ্য চাইল্ড, এখানে বাইটা হবে না। ঠিক আছে, এটাকে ওরকম ভাগ করে দেবে, হি ট্রাইড বাই একটা সেন্টেন্স, এটা সেন্টেন্সের পার্টে, হার্ট অ্যান্ড সোল এটা পার্ট বি, টু রেস্কিউ দ্য চাইল্ড এটা পার্ট সি, আর পার্ট ডিতে দিয়ে দিল নো এরর। নো এরর, কোনো ভুল নেই, পার্ট ডি। তোমাদের আনসার হবে এ। ঠিক আছে, আচ্ছা আরেকটা এরকম এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন টুথ অ্যান্ড নেল দিয়ে যদি একই জিনিস, হার্ট অ্যান্ড সোলও যা টুথ অ্যান্ড নেলও তাই, টুথ অ্যান্ড নেল দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে Sunil fought by tooth and nail to win the match. সুনীল ফট বাই টুথ অ্যান্ড নেল টু উইন দ্য ম্যাচ, একই রকম, এরকমই এক্স্যাক্টলি। এখানেও আমরা দেখতে পাচ্ছি সুনীল ফট বাই টুথ অ্যান্ড নেল। বাই টুথ অ্যান্ড নেলের এই প্রিপোজিশন শুধু বাই বলে না, কোনো রকম প্রিপোজিশন হবে না। ঠিক আছে, সুনীল ফট টুথ অ্যান্ড নেল টু উইন দ্য ম্যাচ। পরীক্ষায় কিন্তু এইরকমভাবেই দেবে, প্রিপোজিশনটা ঢুকিয়ে দেবে, আর আমরা চোখে দেখেও বুঝতে পারবো না যে হার্ট অ্যান্ড সোল বা টুথ অ্যান্ড নেল জাতীয় ইডিয়ামসের সঙ্গে কখনো প্রিপোজিশন বসে না। বোঝা গেল? আচ্ছা, এরপরেও রুল নাম্বার 3, রুল নাম্বার 3তেও আমরা একই রকমের একটা ইডিয়ামসই দেখব। 3 নম্বরে যে ইডিয়ামসটা রয়েছে বেগার ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশন
এটা একটা ইডিয়াম। বেগার ডেসক্রিপশন মানে কি জানো তোমরা? বেগার ডেসক্রিপশন মানে হলো অবর্ণনীয় দুর্দশা, মানে এমন দুর্দশা যেটা বর্ণনা করা যায়, মানে যেমন আমরা বাংলায় বলি যে অবর্ণনীয় অবস্থা, তো এটাও ঠিক সেই রকম। বেগার ডেসক্রিপশন মানে হলো অবর্ণনীয় দুর্দশা, বা সবসময় যে দুর্দশাই হবে এমনও নয়, এর পজিটিভ নেগেটিভ দুটো মিনিংই হয়। খুব ভালো খুব সুন্দর কিছু দেখলেও আমরা এই কথাটা এই ইডিয়মটা ইউজ করতে পারি যে বেগার ডেসক্রিপশন, মানে তুমি ধরো এমন কিছু দেখলে যেটার সৌন্দর্য বর্ণনাতীত, বর্ণনা করা যাচ্ছে না, কথায় ভাষা পাওয়া যাচ্ছে না সৌন্দর্য বর্ণনা, সেক্ষেত্রেও তুমি বেগার ডেসক্রিপশন ইডিয়মটা ইউজ করতে পারো। কিন্তু আমাদের এখানে যেটা বক্তব্য, বেগার ডেসক্রিপশন কথাটার বাংলা মানে হলো অবর্ণনীয়, মানে যা ভাষায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। ইংরাজিতে বললে আমরা বলবো বিয়ন্ড ডেসক্রিপশন, মানে যা বর্ণনা করার বাইরে, বর্ণনাতীত এমন একটা জিনিস। বাংলায় বললে অবর্ণনীয়, ইংরাজিতে বললে বিয়ন্ড ডেসক্রিপশন। ইডিয়মসটা হচ্ছে বেগার ডেসক্রিপশন। এক্ষেত্রে মনে রাখতে হবে এই বেগার ডেসক্রিপশন যে ইডিয়মটা, এটা লিখে নাও, ইট ইজ অ্যান ইডিয়ম। ইট ইজ অ্যান ইডিয়ম, কমা দিয়ে অ্যাক্টস অ্যাজ এ ভার্ব। এই জিনিসটা মনে রাখবে, এটা একটা ইডিয়ম সেটা ঠিকই, কিন্তু এটা একটা ভার্বের মতন ইউজ হয় সেন্টেন্সে। অর্থাৎ ভার্বের যেমন টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়, এটাও কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ইডিয়মটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তো অ্যাক্টস অ্যাজ এ ভার্ব অ্যান্ড শুড বি used in a sentence according to the tense and সাবজেক্ট। মানে আমরা ছোটোবেলা থেকে যেমন পড়ে এসেছি, সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আমরা ভার্ব লিখি, তো এখানেও সেরকমই মনে রাখতে হবে যে বেগার ডেসক্রিপশন বলে যে ইডিয়মসটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ভার্বের মতন কাজ করে। আর ভার্বকে যেমন আমরা সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী চেঞ্জ করি, পরীক্ষায় কিন্তু দেখে শুনে এটা করতে হবে। যদি টেন্স অনুযায়ী চেঞ্জ করার হয় তো সেটাকে চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস এখানে লিখে রাখো স্টার মেরে, যেটা আগেই বলেছি যে এটা শুধু নেগেটিভ নয়, নেগেটিভ পজিটিভ দুটো ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে? ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ মিনিং। ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ মিনিং, ঠিক আছে? এটা পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রে, মানে বিয়ন্ড ডেসক্রিপশন বা বেগার ডেসক্রিপশন বলতে কারুর খারাপ অবস্থাকেও তুমি বোঝাতে পারো, আবার কারুর ভালো বা সুন্দর কোনো কিছু দেখেছো, প্রশংসা, এটা ক্ষেত্রেও বেগার ডেসক্রিপশন কথাটা বোঝানো যায়। যেমন আমি দুটো ক্ষেত্রেই ইউজ করে দেখিয়ে দিচ্ছি, পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রেই আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে কি করে এটাকে আমি পজিটিভ নেগেটিভ ইউজ করা হয়। যেমন দ্য বিউটি অফ তাজ মহল, the beauty of Taj Mahal is beggars description, ঠিক আছে? এটা পজিটিভ মিনিংয়ে হলো যে তাজমহলের সৌন্দর্য বর্ণনাতীত। দ্য বিউটি অফ তাজমহল ইজ বেগার্স ডেসক্রিপশন।
এখানে দেখো প্রেজেন্ট টেন্সে আছে বলে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সের মতন করে করলাম, কিন্তু যদি আমরা পাস্ট টেন্সে এটাকে ব্যবহার করতাম, যেমন আর একটা এক্সাম্পল দেখো নেগেটিভ মিনিংয়ে, যে ধরো দ্য মিজারি, মিজারি মানে দুর্দশা, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স, স্লাম ডুয়েলার্স মানে বস্তিবাসী, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ওয়াজ beggared description in the last monsoon. গত বছরের বর্ষায় বস্তিবাসীদের দুর্দশা বর্ণনাতীত হয়ে গেছে, তো এটা নেগেটিভ মিনিংয়ে করছে। এবার দেখো এখানে পাস্ট টেন্সে আছে বলে বেগার্ড আমরা ইডি করে দিলাম, বেগার্ড ডেসক্রিপশন, নট বেগার্স ডেসক্রিপশন। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা এস করতাম, কিন্তু পাস্ট টেন্সে আছে বলে ইডি করে দিলাম। তো এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় যদি বেগার ডেসক্রিপশন দিয়ে দেয়, ইডিয়ামসটা দিয়ে যদি সেন্টেন্স দেয়, তাহলে টেন্স অনুযায়ী যদি পাস্ট টেন্স হয় তাহলে বেগার ডেসক্রিপশন নয়, বেগার্ড ইডি, বেগার্ড ডেসক্রিপশন হবে। গট ইট? ওকে, চলো নেক্সট রুল নাম্বার 4-এ যাওয়া যাক। রুল নাম্বার 4 এর দুটো ভাগ আছে, রুল নাম্বার 4-এর এ আর রুল নাম্বার 4-এর বি। তো এতে লেখো অ্যাজ আর বিতে লিখবে লাইক। দুটোর মিনিং মোটামুটি একই রকম বোঝালেও দুটোর ব্যবহার আলাদা। অ্যাজ আর লাইক মানে মতন, তুলনা বোঝায় যেটাকে। তো অ্যাজ যদি আমরা বলি, অ্যাজ কথাটা কিন্তু সবসময় তুলনা বোঝাবে দুটো ভার্বের মধ্যে। অ্যাজ বসবে, লিখে নাও, বিটুইন টু ভার্বস, দুটো ভার্বের মাঝখানে বসবে, ঠিক আছে? অর্থাৎ তুলনা বোঝাবে তার মধ্যে টু অ্যাক্টিভিটিস, দুটো কাজের মধ্যে, দুটো কাজের মধ্যে তুলনা করবে। এই জন্য এখানে অ্যাজ কথাটা দুটো ভার্বের মাঝখানে বসবে। যেমন এক্সাম্পল দেখো কিভাবে হচ্ছে, she dances as a peacock, she dances as a peacock, সে ময়ূরের মতো নাচে। এখানে ময়ূরের নাচের সঙ্গে তার নাচের তুলনা করা হচ্ছে। এখানে পিকক বলতে কিন্তু ময়ূরের নাচকে বোঝানো হচ্ছে, ময়ূরকে না। তো ডান্স আর ময়ূরের, তার নাচ আর ময়ূরের নাচ, এই দুটো ভার্ব, তার মাঝখানে অ্যাজ কথাটা বসলো। তো যখন দুটো কাজের মধ্যে তুলনা বোঝানো হবে, বিটুইন টু ভার্বস, যখন দুটো কাজের মধ্যে তুলনা বোঝানো হবে, যে ওর কাজের সঙ্গে আমার কাজের তুলনা, যে কোনো দুটো অ্যাক্টিভিটি, দুটো কাজের মধ্যে তুলনা বোঝালে অ্যাজ বোঝাবে। আর লাইক যে তুলনাটা, এটা তুলনা বোঝায় বিটুইন টু নাউন অর প্রোনাউন। দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে যদি তুলনা হয়, তখন লাইক, সবসময় লাইক বসবে, দুটো নাউন বা দুটো প্রোনাউনের মধ্যে তুলনা হবে, ঠিক আছে? দুজনের মধ্যে টু অ্যাপিয়ারেন্সেস। অ্যাপিয়ারেন্স মানে কি? ওই তোমাকে তোমার মায়ের মতো বা তোমাকে তোমার বাবার মতো দেখতে, এটাকে বলে অ্যাপিয়ারেন্স। তো দুটো অ্যাপিয়ারেন্সের মধ্যে তুলনা বোঝালে
দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা বোঝালে আমরা লাইক কথাটা ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো, যেমন রোহিণী লুকস আ বিট লাইক হার ফাদার। রোহিণীকে কিছুটা তার বাবার মতো দেখতে। এখানে দেখো তার বাবা একটা নাউন আর রোহিণী একটা নাউন, দুটো নাউনের মধ্যে অ্যাপিয়ারেন্স নিয়ে তুলনা বোঝানো হচ্ছে, তাই লাইক বসবে। এবার পরীক্ষায় কি করবে তোমাদের, লাইকের জায়গায় অ্যাজ আর অ্যাজের জায়গায় লাইক দিয়ে দেবে। যেমন বলে দেবে রোহিণী লুকস আ বিট অ্যাজ হার ফাদার। রোহিণীকে তার বাবার মতন দেখতে, রোহিণী লুকস আ বিট অ্যাজ হার ফাদার। এবার এটা কখনো ভুলে যাবে না, যখন দুটো নাউনের মধ্যে তুলনা হচ্ছে তখন অ্যাজ দিয়ে তুলনা কোনোদিন হবে না, সবসময় লাইক দিয়ে হবে। আর যদি দুটো কাজ বা দুটো অ্যাক্টিভিটির মধ্যে তুলনা বোঝায় তাহলে অ্যাজ দিয়ে হবে। পরীক্ষায় এটাকে চেঞ্জ করে দেবে, ইন্টারচেঞ্জ করে দেবে। হয়তো এরকম সেন্টেন্স দেবে, শি ডান্সেস লাইক আ পিকক। শুনতে ঠিকই মনে হচ্ছে, শি ডান্সেস লাইক আ পিকক, বলতেও ঠিক শুনতেও ঠিক, কিন্তু স্পোকেন ইংলিশের যেগুলো ঠিক, গ্রামারে সেগুলো যে ঠিক হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। স্পোকেন ইংলিশে আমরা এমন অনেক কিছু বলি যেগুলো গ্রামারের মধ্যে ঠিক হয় না, তাই স্পোকেন ইংলিশ একটা আলাদা জিনিস। কিন্তু এখানে যখন দুটো কাজের বা দুটো অ্যাক্টিভিটির মধ্যে তুলনা বোঝাবে, লাইক দিয়ে নয় অ্যাজ দিয়ে হয়। আরেকটা অ্যাজ আছে, রুল নাম্বার 5 এই অ্যাজটা তুলে দিয়েছি আমি। এইটা যদি তোমরা দেখো, এটা কেন দিচ্ছি মনে রাখবে, অ্যাজ ক্যান নট বি ইউজড বিফোর এনি র্যাঙ্ক অর পোস্ট। র্যাঙ্ক অর পোস্ট বোঝো তো, যেটা চাকরি বাকরির ক্ষেত্রে যে র্যাঙ্ক বা পোস্ট, কোনো র্যাঙ্ক বা পোস্টের আগে অ্যাজ কথাটা ইউজ হবে না। যেমন এক্সাম্পল যদি আমরা দিই, মিস্টার দীক্ষিত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the headmaster of our school this year. Mr. Dixit has been appointed as the headmaster of our school this year. শুনতে একদম ঠিক লাগছে মিস্টার দীক্ষিতকে, কিন্তু এখানে অ্যাজ কথাটা হেডমাস্টার বলে যে র্যাঙ্ক আছে তার আগে বসেছে। অ্যাজ বলতে মতন বোঝায়, তো মিস্টার দীক্ষিত হেডমাস্টারের মতন হয়েছে না হেডমাস্টার হয়েছে? হয়েছে তো হেডমাস্টার, তাই ভুলটা এখানে পরীক্ষায় এরকম দিয়ে দেবে, মিস্টার দীক্ষিত হ্যাজ বিন, এটা পার্ট এ, অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেডমাস্টার পার্ট বি অফ আওয়ার স্কুল দিস ইয়ার পার্ট সি, লাস্টে বলে দেবে নো এরর পার্ট ডি। এবার কোনটা ভুল? অবভিয়াসলি পার্ট সি, পার্ট সি বলছি, পার্ট বি। পার্ট বিতে রয়েছে অ্যাজ দ্য হেডমাস্টার একটা র্যাঙ্ক, কথাটা হওয়া উচিত মিস্টার দীক্ষিত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল দিস ইয়ার। অ্যাজ কথাটা ভুল এখানে না। তো আজকে এই 5টা নিয়ম বোঝালাম, এই 5টা তোমরা ভালো মতন বোঝো, প্র্যাকটিস করো, পরের ক্লাসে আরও একটা বোঝানো হবে, বাকিগুলো পরের ক্লাসে করো। খুলে নে, হ্যাঁ, ভালো করে দিয়েছিস তো, দেখে না আমি এটা ঠিক লাগছে।